সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি বাংলা কলেজের 2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীকে ফিনান্স সাবজেক্টের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি অজিত দেবনাথ, ফিনান্স ও ব্যাংকিং বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আশা করি সবাই বর্তমান পরিস্থিতিতে ভালো আছো, সুস্থ আছো এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাচল করছো। আজকে তোমাদের আমি অর্থের সময় মূল্য এই চ্যাপ্টারের লাস্ট যে টপিকগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা এই চ্যাপ্টারের 3টি ক্লাস নিয়েছি। আজকে 4th নাম্বার ক্লাস। আজকে বাকি যে টপিকগুলো আছে আশা করি সবগুলা আমরা শেষ করতে পারবো। প্রথম আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে অনির্দিষ্ট বা চিরস্থায়ী বৃত্তি বা পারপেচুইটি। চিরস্থায়ী বৃত্তি বলতে আমরা কি বুঝি? চিরস্থায়ী বৃত্তি হলো এমন এক ধরনের বৃত্তি যার নির্দিষ্ট কোনো মেয়াদ নেই, যার মেয়াদ হচ্ছে অসীম। আমরা অগ্রিম বৃত্তি বা সাধারণ বার্ষিক বৃত্তি অঙ্ক করে আসছি, সেখানে একটা নির্দিষ্ট মেয়াদ ছিল, 5 বছর, 6 বছর বা 4 বছর, এরকম নির্দিষ্ট মেয়াদ ছিল। কিন্তু চিরস্থায়ী বার্ষিক বৃত্তির বেলায় বা চিরস্থায়ী বৃত্তির বেলায় নির্দিষ্ট কোনো মেয়াদ নাই, মেয়াদ থাকে না। যে সাধারণ বৃত্তি প্রাপ্তি বা প্রদান চিরদিনের জন্য চলতে থাকে তাকে চিরস্থায়ী বৃত্তি বলে। সাধারণত চিরস্থায়ী বৃত্তি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের তহবিল বা ফান্ড সৃষ্টির জন্য। যাই হোক, আমরা চিরস্থায়ী বৃত্তির একটা অঙ্ক দেখব এখন। PB = A/I। এর মান A হচ্ছে চিরস্থায়ী বৃত্তির পরিমাণ, I হচ্ছে সুদের হার। একটা অঙ্ক দেখি। জনাব করিম প্রতি বছর একজন ছাত্রকে 1500 টাকা করে বৃত্তি প্রদানের লক্ষ্যে একটি তহবিল গঠন করতে চান। সুদের হার 10% হলে উক্ত তহবিলে জনাব করিমকে কত টাকা জমা দিতে হবে? আমি আগেই বলছিলাম যে চিরস্থায়ী বৃত্তিতে কোনো সময় থাকে না, নির্দিষ্ট কোনো সময় থাকে না। উদাহরণ হিসেবে বলছিলাম যে বিভিন্ন ধরনের ফান্ড বা তহবিল গঠনের ক্ষেত্রে চিরস্থায়ী বৃত্তি ব্যবহার করা হয়ে থাকে। এইখানেও সেম, যে বলছে যে 1500 টাকা করে বৃত্তি প্রদানের লক্ষ্যে একটি তহবিল গঠন করতে চান। সেক্ষেত্রে আমরা বুঝবো এটা কিসের অঙ্ক? এটা চিরস্থায়ী বৃত্তির অঙ্ক। অঙ্কটা তোমাদের সুবিধার্থে এখানে সলভ করে দেওয়া হয়েছে। দেখো, এর মান হচ্ছে 1500 টাকা, কারণ সে 1500 টাকা করে জমা দিচ্ছে প্রতি মাসে। আর আয়ের মান হচ্ছে 0.10, 10% ছিল 0.10। ভাগফল কত হচ্ছে 15,000 টাকা। তার মানে জনাব করিমকে 15,000 টাকা করে জমা দিতে হবে। তারপরে আমরা যে টপিকটা আলোচনা করবো সেটি হচ্ছে অসমান বা মিশ্র নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য। আমরা গত ক্লাসে ভবিষ্যৎ মূল্যের কিছু অঙ্ক করছিলাম, সেখানে নগদ প্রবাহগুলো সমান ছিল, প্রত্যেক বছর একটাই ছিল। এখন আমরা দেখব যে অসমান। প্রথম বছর একরকম দিয়েছে, দ্বিতীয় বছর আরেক রকম, তৃতীয় বছর আরেক রকম, এরকম ভাবে। মানে প্রথম বছরে 5,000, সাপোজ দ্বিতীয় বছরে 3,000, তৃতীয় বছরে 10,000, এরকম। আর আমরা আগে যে অঙ্কগুলো করে আসছি সেগুলো প্রতি বছর সেম, 10,000 টাকা হলে প্রতি বছর সেম, এরকম ছিল। আর এখন যদি প্রতি বছর সেম না হয় বা সমান না হয়, সেক্ষেত্রে আমরা ওগুলো কিভাবে করব? সূত্রটা আমরা দেখি। এখানেও একটা বিষয় মনে রাখতে হবে যে বছরের শেষ বা শুরু কথাটা উল্লেখ আছে কিনা। যদি বছরের শেষ উল্লেখ থাকে তাহলে একরকম সূত্র হবে, আর যদি বছরের শুরু উল্লেখ থাকে সেক্ষেত্রে আরেক রকম সূত্র হবে। প্রথমে আমরা দেখব বছরের শেষ।
যখন প্রত্যেক বছরের শেষে অর্থ জমা বা বিনিয়োগ করা হয় তখন সূত্রটা কিরকম হয়? এফবি ইকুয়াল টু PB1 ইন্টু 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 1। PB1 মানে হচ্ছে বর্তমান মূল্য প্রথম বছরের, আর আই ইকুয়াল টু আমরা জানি সুদের হার, আর n ইকুয়াল আমরা জানি মেয়াদ বা বছর। এভাবে PB2 ইন্টু 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 2, তারপরে প্লাস PB3 ইন্টু 1 প্লাস আই পাওয়ার n মাইনাস 3 প্লাস, এভাবে আমাদের যত বছর থাকবে অঙ্কে তত বছর পর্যন্ত লিখবো। এখানে আমি n দিয়ে মেজার করছি, কিন্তু আমরা সূত্র লিখবো যত বছর পর্যন্ত আমাদের অঙ্কে থাকবে, বা 5 বছর পর্যন্ত দেওয়া আছে, 4 বছর পর্যন্ত দেওয়া আছে, বা 7 বছর পর্যন্ত দেওয়া আছে, তখন আমরা এইভাবে PB1 2 3 4 এইভাবে, যদি 5 থাকে তাহলে 5 পর্যন্ত লিখবো, 6 থাকলে 6 পর্যন্ত লিখবো। আশা করি সবাই আমরা বুঝতে পারছি। এখন আমরা একটা অঙ্ক দেখব। দেওয়া আছে জনাব আমিন আগামী 5 বছর প্রত্যেক বছর শেষে, এখানে কিন্তু প্রত্যেক বছর শেষে কথাটা উল্লেখ আছে, তার মানে আমরা যে সূত্র দেখে আসলাম ওই রকম সূত্র হবে। প্রত্যেক বছর শেষে ঢাকা ব্যাংকে বার্ষিক 8% সুদে যথাক্রমে 11,500 টাকা, 14,000 টাকা, 12,900 টাকা, 16,000 টাকা ও 18,000 টাকা জমা করবেন। সে জানতে চায় 5 বছর শেষে সে কত টাকা পাবেন। তার মানে এখানে আমাদের 5 বছরের প্রত্যেক বছরে আলাদা আলাদা টাকার মানটা দেওয়া আছে, টাকার পরিমাণটা দেওয়া আছে। প্রথম বছর দিয়েছে 11,500 টাকা, দ্বিতীয় বছর দিয়েছে হচ্ছে 14,000 টাকা, তৃতীয় বছর দিয়েছে হচ্ছে 12,900, চতুর্থ বছর 16,000 এবং পঞ্চম বছর হচ্ছে 18,000 টাকা। এই হচ্ছে পার্থক্য। আগের অঙ্ক ছিল আমাদের প্রথম বছরে 10,000 টাকা, দ্বিতীয় বছর 10,000 টাকা, মানে এরকম আলাদাভাবে কিছু বলা ছিল না, শুধু বলা ছিল যে প্রত্যেক বছরে সে 10,000 টাকা করে জমা দিলে 5 বছর পর সে কত টাকা পাবে, 10% সুদে, এরকম বলা ছিল। আর এখন বলা আছে প্রথম বছরে এত টাকা, দ্বিতীয় বছর এত টাকা, এরকম আলাদা আলাদা বলা আছে। তার মানে নগদ প্রবাহগুলো এখানে সমান না, অসমান, এক এক বছর এক এক রকম। এরকম হইলে সূত্র আমরা দেখে আসলাম, এরকম সূত্র অ্যাপ্লাই করতে হবে। আর দেখতে হবে কি অঙ্কটা কি বছরের শুরু না শেষ, যেহেতু এটা শেষ দেওয়া আছে। আমরা অঙ্কটা দেখি এখন। প্রথমে আমরা সূত্রটা লিখছি, তারপরে মানগুলো লিখছি। PB1 ইকুয়াল টু 11,500, PB2 ইকুয়াল টু 14,000, PB3 ইকুয়াল টু 12,900, PB4 ইকুয়াল টু 16,000, PB5 ইকুয়াল টু 18,000, n ইকুয়াল টু 5 ইয়ার্স বা 5 বছর, i ইকুয়াল টু 8% বা 0.08, মানে সুদের হার। এখন আমরা মানগুলা বসাবো। দেখো PB1 মানে হচ্ছে বর্তমান মূল্য প্রথম বছরের 11,500, 1 প্লাস আয়ের মান হচ্ছে 0.08, আর পাওয়ার ছিল n মাইনাস 1, n এর মান হচ্ছে কত 5, তাই না? যেহেতু 5 বছর, হ্যাঁ, n এর মান হচ্ছে 5 বা 5 মাইনাস 1। তারপর হচ্ছে দ্বিতীয় বছরেরটা, দ্বিতীয় বছর কত ছিল 14,000, সেম ভাবে 1 প্লাস আই, এর মান 0.08, n এর মান হচ্ছে 5 আর এখানে মাইনাস 2। সেম ভাবে তৃতীয় বছর 12,900 ইন্টু 1 প্লাস আই, এর মান হচ্ছে 0.08, n এর মান হচ্ছে 5 মাইনাস 3। এইভাবে চতুর্থ বছর 16,000, 1 প্লাস আই 0.08 পাওয়ার 5 মাইনাস 4, এবং লাস্ট পঞ্চম বছর হচ্ছে 18,000, 1 প্লাস 0.08 ডিভাইডেড বাই n মাইনাস 1, n মাইনাস n ছিল, n এর মানও 5, আবার মাইনাস n, n এর মানও 5, তার মানে হবে কি 0 হবে। দেখো তারপরের লাইনটা দেখো, যে এই মান ঠিকই আছে, এখানে 5 মাইনাস 1 4, তারপরে 5 মাইনাস 2 3, তারপরে 5 মাইনাস 3 2, 5 মাইনাস 4 1, তারপর 5 মাইনাস 5 0। এখন তারপর আমাদের কি কাজ করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা এইটুক পাওয়ার করব, তারপর আমরা এটা গুণ করব।
1.08 এটারে আমরা 4 পাওয়ার করব। পাওয়ার করলে যে মানটা আসবে সেই মানের সাথে আমরা 11,500 গুণন করব। আমি একটা লাইন কম করছি এই জায়গায়, তোমরা পরীক্ষার হলে অবশ্যই বা তোমরা নিজে যখন করবো অবশ্যই একটা লাইন বেশি করবা বোঝার সুবিধার্থে। সেম ভাবে দ্বিতীয়টা ট্রাই করছি, দেখো 14,000 1.0 প্রথমে পাওয়ার করতে হবে পাওয়ার 3। পাওয়ার কিভাবে করতে হয় তোমরা আমি আগে প্রথম ক্লাসে বলছিলাম, সাইন্টিফিক করা লাগবে। তারপরে যে মানটা আছে তার সাথে আমি 14,000 গুণ করবো, গুণ করলে মান আসবে 17,636 প্লাস সেম ভাবে এটাও করবো আমরা 12,900 ইন্টু 1.08, এটারে আমরা পাওয়ার করবো 2 দিয়ে, তারপরে যা আসবে তার সাথে গুণন করবো, তারপরে এটাও সেম ভাবে করবো। এখন কোশ্চেন হচ্ছে লাস্টটাতে পাওয়ার তো শূন্য দেওয়া আছে, তাহলে শূন্য থাকলে আমরা কিভাবে করবো? ঘাবড়ানোর কিছু নাই, শূন্য থাকলে আমরা শূন্যই পাওয়ার করবো, শূন্য পাওয়ার করলে মেবি 1 আসবে। যখন আমরা 1.08 বা 1.08 কে যখন আমরা পাওয়ার শূন্য করব তখন এইটুকুর মান আসবে হচ্ছে 1। ঘাবড়ানোর কিছু নাই, এইটুকুর মান আসবে 1। ক্যালকুলেটর করলে দেখবা সবাই যে এইটুকুর মান আসবে 1। এই জন্য 1, এইটুকুর মান যদি 1 হয়, 18,000 দিয়ে যদি 1 মাল্টিপ্লাই করি বা গুণ করি, সেক্ষেত্রে হতে হয় 18,000 টাকাই হয়। আশা করি সবাই বুঝতে পারছো। তারপর আমরা সবগুলো যোগ করব, এটা 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 সবগুলো যোগ করব, যোগ করার পর যেটা আসবে সেটাই হচ্ছে ভবিষ্যৎ মূল্য, 83,609 টাকা। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। এটা কিন্তু যদি বছর শেষে উল্লেখ থাকে তাহলে এইভাবে করতে হবে, n-1 এটা খেয়াল রাখতে হবে, সূত্রে আমাদের খেয়াল রাখতে হবে n-1, তারপরে 2 3 এইভাবে খেয়াল রাখতে হবে। তারপরে একটা অঙ্ক দেখো, এই অঙ্কটা তোমাদের জন্য হোমওয়ার্ক। একই অঙ্ক, জাস্ট অ্যামাউন্টগুলো চেঞ্জ আর সুদের হারটা একটু চেঞ্জ পরিবর্তন করা আছে, আর সবকিছুই মোটামুটি সেম। জনাব কামাল আগামী 5 বছর প্রত্যেক বছর শেষে ঢাকা ব্যাংকে বার্ষিক 12% সুদে যথাক্রমে 13,500 টাকা, 15,000 টাকা, 17,900 টাকা, 18,000 টাকা ও 19,000 টাকা জমা করবেন। সে জানতে চান 5 বছর শেষে সে কত টাকা পাবেন। সেম অঙ্ক, শুধু অ্যামাউন্টগুলো চেঞ্জ আর সুদের হারটা একটু চেঞ্জ, আর সব সেম। এটা তোমাদের বাসায় হোমওয়ার্ক, যা তোমরা বাসায় প্র্যাকটিস করো নিজেরা নিজেরা। তারপর দেখবো আমরা অসমান বা মিশ্র নগদ প্রভাবের ভবিষ্যৎ মূল্যের যখন বছরের শুরু হয়, যখন প্রত্যেক বছর শুরুতে অর্থ জমা বা বিনিয়োগ করা হয়। আমরা আগে দেখলাম যে বছরের শেষে অর্থ জমা বা বিনিয়োগ করা হয়, তখন কিভাবে করছিলাম। এখন দেখবো আমরা যখন প্রত্যেক বছর শুরুতে অর্থ জমা বা বিনিয়োগ করা হয়। সূত্র একটু খেয়াল করো, PB1 ইন্টু 1 প্লাস আই পাওয়ার n প্লাস PB2 ইন্টু 1 প্লাস আই পাওয়ার n-1। ওইখানে ছিল আমাদের, যখন আমাদের শেষ ছিল তখন প্রথমে ছিল হচ্ছে n-1। এখানে খেয়াল করো, যখন শুরু থাকবে তখন কিন্তু প্রথমে n হবে। সূত্রে শুধু এইটুকু চেঞ্জ, আর সবকিছু সেম থাকবে। এই জিনিসটা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা, মনে রাখার চেষ্টা করবো এটা, যে যখন শেষ বলবে তখন এইখানে হবে n-1, আর যখন বলবে শুরু, বছরের শুরু, তখন প্রথমে হবে n, তারপর একটা হবে n-1, তারপর n-2। এইভাবে আমাদের যে বছর যত বছর থাকবে তত বছর পর্যন্ত আমরা নিব। আমি আবার বলতেছি, যখন আমাদের বছরের শুরু থাকবে তখন হবে n পাওয়ার n, শুধু n হবে। তারপরে হবে দ্বিতীয় বছর যে n-1 হবে, তৃতীয় বছর যে হবে n-2। এইভাবে যত বছর থাকবে আমাদের, 4 বছর থাকলে 4 বছর পর্যন্ত নিব, 5 থাকলে 5 বছর পর্যন্ত নিব, যা থাকে তাই নিব। আর যখন শেষ থাকবে বছরের শেষ, তখন প্রথমে হবে n-1,
তারপরে -2, তারপরে -3, এইভাবে যাবে, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যেহেতু এটা শুরু বলা আছে সেক্ষেত্রে এটা কি হবে, প্রথমে n দিয়ে শুরু হবে। যাই হোক, আমরা একটা অঙ্ক দেখি। সেম অঙ্ক, শুধু এখানে বছরের শুরু বলা আছে। দেখো, জনাব আমিন আগামী 5 বছর প্রত্যেক বছরের শুরুতে ঢাকা ব্যাংকে বার্ষিক 8% সুদে যথাক্রমে 11,500, 14,000 টাকা, 12,900 টাকা, 16,000 টাকা ও 18,000 টাকা জমা করবেন। সে জানতে চান 5 বছর পর সে কত টাকা পাবেন। এখন আমরা দেখি অঙ্কটা কিভাবে করছি। আমরা খেয়াল করো, সূত্র আমরা লিখছি, সূত্র আমরা আগে দেখে আসছি। তারপরে মানগুলো লিখছি, PB1 = 11,000, PB2 = 14,000 টাকা, PB3 = 12,900, PB4 = 16,000, PB5 = 18,000, N = 5 years, I = 8% বা 0.08। এখন দেখো সবাই, প্রথমে আমরা মান বসাইছি। PB1 ছিল 11,500, 1 প্লাস আই, এর মান হচ্ছে 0.08, পাওয়ার প্রথম যেহেতু ছিল পাওয়ার n, n মানে কত 5, এই যে 5 লিখছি প্রথম। তারপরে 14,000 দ্বিতীয় বছরে 1 প্লাস আই, এর মান 0.08, তারপর ছিল n মাইনাস 1, এই যে 5 মাইনাস 1, এইভাবে তৃতীয় বছরে 5 মাইনাস 2, n মাইনাস 2 ছিল, এই জন্য 5 মাইনাস 2, এগুলো আমরা বুঝতে পারছি মনে হয় সবাই। তারপরে তৃতীয় বছরে 16,000, চতুর্থ বছরে 16,000, 1 প্লাস আই মান হচ্ছে 0.08, n মাইনাস 3, এবং লাস্ট বছর হচ্ছে 18,000, 1 প্লাস আই, n এর মান ছিল কত, n মাইনাস 4, এই যে 4। এখন খেয়াল করো, প্রথমটা হচ্ছে 5 যোগ করলে 1.08 হয়, তারপরে n মাইনাস 1 ছিল, তার মানে 5 থেকে 1 গিয়ে থাকে 4, এইভাবে 3, 2, 1। আশা করি সবাই আমরা বুঝতে পারছি এই লাইনটা। তারপরে আগের মতো আমরা করব। প্রথমে আমরা 8 পাওয়ার করব, 1.08, এইটুকে পাওয়ার করব, পাওয়ার 5 করব, তারপরে 11,500 গুণ করব। এখানে একটা লাইন কম করা হয়েছে, তোমরা একটা লাইন অবশ্যই বেশি করবা। এইখানে সেম, প্রথমে আমরা পাওয়ার 4 করব, এই মানটা 1.08, এই মানটাকে পাওয়ার 4 করব, তারপরে 14,000 গুণ করব, এইভাবে সেম সবগুলাই করতে হবে। করার পরে এই মানগুলো আসবে 16,897, 19,047, 16,250, 18,662, আর হচ্ছে 19,440। তারপর আমরা সবগুলো যোগ করব, যোগ করবো তো আস্তে আস্তে 90,296 টাকা। আশা করি আমরা সবাই অঙ্কটা বুঝতে পারছি। আবার বলতেছি, বছরের শুরু আর শেষ এই জিনিসটা একটু মনে রাখতে হবে ভালোভাবে। যখন শুরু থাকবে তখন শুরু হবে n দিয়ে, আর যখন শেষ থাকবে তখন শুরু হবে n-1 দিয়ে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, অঙ্ক নাম্বার 26, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। একই অঙ্ক, জাস্ট একটু ফিগারগুলো চেঞ্জ করে দেওয়া আছে, আর সুদের হারটা চেঞ্জ করে দেওয়া আছে, আর সবকিছুই সেম। যাই হোক, এখন আমরা পড়ব হচ্ছে বর্তমান মূল্য, অসম্বন্ধ মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য। ভবিষ্যৎ মূল্য বললাম, এখন আমরা পড়ব বর্তমান মূল্য। ভবিষ্যৎ মূল্য যেরকম বছরের শুরু শেষ ছিল, বর্তমান মূল্য সেম, বছরের শুরু শেষ আছে। প্রথমে আমরা দেখি, যখন প্রত্যেক বছর শেষে অর্থ পাওয়া যায়। এই অঙ্কটা তোমাদের প্রথম ক্লাসে মনে করাইছিলাম আমি, তারপর আবার দেখো একটু। যখন প্রত্যেক বছরের শেষে অর্থ পাওয়া যায় তখন সূত্রটা খেয়াল করো। পিবি ইকুয়াল টু, যেহেতু আমাদের বর্তমান মূল্য বের করতে বলছে, পিবি ইকুয়াল টু FB1 divided by 1 plus I power n power 1, sorry, FB2 divided by 1 plus I power 2, FB3 divided by 1 plus I power 3, এইভাবে যত বছর থাকবে তত বছর পর্যন্ত নিতে হবে আমাদের।
এখানে আমি n বাই n হাজার করছি। অঙ্ক দেখি আমরা সবাই। দেখো বলা আছে যদি বাট্টার হার 10% হয় তবে প্রথম বছর শেষে প্রাপ্য 10,000 টাকা, দ্বিতীয় বছর শেষে প্রাপ্য 12,000 টাকা, তৃতীয় বছর শেষে প্রাপ্য 15,000 টাকা, চতুর্থ বছর শেষে প্রাপ্য 18,000 টাকা এবং পঞ্চম বছর শেষে প্রাপ্য 20,000 টাকা। 20,000 টাকার বর্তমান মূল্য কত হবে? তার মানে এখানে পঞ্চম বছর পর্যন্ত দেওয়া আছে, 5 বছরের দেওয়া আছে, সুদের হার বা বাট্টার হার বলা আছে 10%। আর বর্তমান মূল্যটা বের করতে হবে আমাদের এখন। এখানেও সেম যে প্রতি বছর সমান না, এক এক বছর এক এক রকম অ্যামাউন্ট জমা দিছি। এখন সূত্রটা আমরা আগে দেখে আসছি, এখন শুধু মান বসাইছি। FB1 10,000 টাকা, মানে প্রথম বছরে কত টাকা জমা দিছে সেটা। আর আয়ের মান ছিল 0.10 বা 10% ছিল, এই জন্য 0.10 হয়েছে পাওয়ার 1। তারপর FB2 এর মান ছিল 12,000 ডিভাইডেড বাই 1 প্লাস আই এর মান ছিল 0.10 এন্ড পাওয়ার 2। এইভাবে 15,000 ডিভাইডেড বাই 1 প্লাস 0.10 পাওয়ার 3। চতুর্থ বছর ছিল 18,000, 1 প্লাস 0.10 পাওয়ার 4 এবং লাস্ট বছর ছিল 20,000, 1 প্লাস 0.10 পাওয়ার 5। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা এইটুক কাজ করব, 1 প্লাস 0.10 একটু যোগ করব, যোগ করার পরে পাওয়ার 1 করব। এখানে একটা লাইন কম করা হয়েছে, তোমরা পরীক্ষার সময় অবশ্যই এই লাইনটা করবা। প্রথমে আমরা লাইনটা যোগ করব, যোগ করার পরে পাওয়ার করব, দেন তারপরে ভাগ করব 10,000। তখন 10,000 ভাগ করলে আমাদের এই মানটা আসবে, 9,091 টাকা আসবে। কেউ অনেকে সাইন্টিফিক ক্যালকুলেটর একসাথে করা যায়, কিন্তু একসাথে কেউ করবা না, ভুল হওয়ার আশঙ্কা থাকে। এই জন্য বলতেছি তোমরা এটা ভেঙে ভেঙে করবা, একটা লাইন বেশি করবা। একসাথে যদি করতে পারো তাও সমস্যা নাই, হবে অঙ্ক। এইখানেও সেম ভাবে প্রথমে আমরা এটা যোগ করবো, যোগ করার পরে পাওয়ার করব, পাওয়ার 2, তারপরে যে মানটা আসবে সেই মানের সাথে আমরা 12,000 ভাগ করব, ভাগ করলে আমাদের 9,917 টাকা আসবে। এইখানেও সেম, প্রথমে এটা যোগ করব, যোগ করার পরে পাওয়ার করব, তারপরে 15,000 ভাগ করলে আমাদের এই মানটা আসবে 11,270। তারপরে 18,000, তারপরে সেম ভাবে এখানে যোগ করব, তারপরে পাওয়ার করব, তারপর 18,000 দিয়ে ভাগ করব। এখানেও সেম, প্রথমে যোগ করব, তারপরে পাওয়ার করব, তারপরে মানের সাথে 20,000 ভাগ করব, তারপর আসবে 12,418 টাকা। তারপরে 4-5টা অ্যামাউন্ট যোগ করব, যোগ করে যে মানটা আসবে সেটাই হচ্ছে বর্তমান মূল্য। এটা ছিল প্রত্যেক বছর শেষে। শেষ হইলে পরে কিভাবে আমরা করলাম, যে প্রথমে 1 দিয়ে শুরু হয়েছে। এখন দেখো, যখন প্রত্যেক বছর শুরুতে অর্থ পাওয়া যায়, আগেরটা করে আসলে আমরা প্রত্যেক বছরের শেষে, এখন করবো আমরা প্রত্যেক বছরের শুরুতে যদি অর্থ পাওয়া যায় সেক্ষেত্রে কিভাবে করবো আমরা। সূত্রে একটু চেঞ্জ লক্ষ্য করো, দেখো যে এইখানে সূত্রে কি ছিল, 1 প্লাস আই পাওয়ার 1 ছিল, কিন্তু এখানে যখন আমাদের শেষ ছিল অঙ্কে, আগের অঙ্কে আমরা দেখলাম সেখানে ছিল পাওয়ার 1, আর যখন আমাদের শুরু বলবে তখন হবে পাওয়ার 0। প্রথম বছর হবে পাওয়ার 0, আর যখন শেষ বলবে তখন প্রথম বছর পাওয়ার হবে 1। এইভাবে 2, 3, 4, 5 যে পর্যন্ত থাকবে অঙ্কে আমাদের বছর সেই বন্ধ করবো। আর যখন বলবে শুরু, তখন শুরু হবে 0 থেকে, 0, 1, 2, 3 এভাবে চলতে থাকবে। আশা করি সবাই পার্থক্যটা বুঝতে পারছো, সূত্র কোথায় পার্থক্য বা চেঞ্জ পরিবর্তন সবাই একটু বুঝতে পারছো মনে হয়, আমার মনে হয়। যখন আমরা বলতেছি যখন শুরু হবে তখন আমরা শুরু করবো পাওয়ার 0 থেকে, আর যখন শেষ থাকবে তখন শুরু করবো পাওয়ার 1 দিয়ে। একটা অঙ্ক দেখি আমরা। যদি বাট্টার হার 10% হয় তবে প্রথম বছর শুরুতে প্রাপ্য 11,000, দ্বিতীয় বছর শুরুতে প্রাপ্য 14,000, তৃতীয় বছর শুরুতে প্রাপ্য 15,000 টাকা, চতুর্থ বছর শুরুতে প্রাপ্য 17,000 এবং পঞ্চম বছর শুরুতে প্রাপ্য 20,000 টাকা। টাকার বর্তমান মূল্য কত হবে? খেয়াল করো,
প্রথম বছর 11,000, 1 প্লাস আই 10% বলছিল বার্তার হার বা সুদের হার, আর এখানে প্রথম বছর হচ্ছে 0, 14,000, 1 পাওয়ার হচ্ছে 1, 1 প্লাস 0.10 পাওয়ার 1, এইভাবে সবগুলো লিখছি আমরা। রাষ্ট্র হবে, যেহেতু 5 বছর প্রথম থেকে শুরু, এজন্য রাষ্ট্র হবে 4। এখন এইটুকু আমাদের আগে কাজ করতে হবে, এইটুকু যোগ করবো, তারপরে পাওয়ার করবো, যোগ করলে পরে পাওয়ার করলে হবে 1, 1 প্লাস 0.10 যোগ করলে হবে 1.10, 1.10 যখন আমরা পাওয়ার শূন্য করব তখন আসবে হচ্ছে 1। আগের অঙ্কে আগে আমরা যে একটা অঙ্ক করে আসলাম ভবিষ্যৎ মূল্যের, সেই রকম 11,000 ভাগ 1 দিলে পরে কত আসবে? 11,000 টাকা আসবে। আর এগুলো আমরা সবাই বুঝতে পারছি, এটা করি 1 প্লাস 0.10 পাওয়ার 1, আগে আমরা যোগ করবো, তারপরে পাওয়ার করবো, তারপরে ভাগ করবো। এইভাবে আমরা যে বছর থাকবে সবগুলো বছর ওইভাবে আমরা ক্যালকুলেশন গুলা করবো। তারপরে এখানে মানগুলো লিখবো, তারপরে যোগ করবো সবগুলো। যোগ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে বর্তমান মূল্য। বছরের শুরুতে, প্রত্যেক বছরের শুরুতে যখন অর্থ পাওয়া যায় তখন আমরা এইভাবে সূত্র অ্যাপ্লাই করে মানগুলা বের করবো। আশা করি সবাই অঙ্ক দুটো ভালোভাবে বুঝতে পারছি। এখন আরেকটি গুরুত্বপূর্ণ টপিক তোমার সাথে আলোচনা করবো, সেটি হচ্ছে ঋণ পরিশোধ সূচি প্রস্তুতকরণ। এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা প্রায় পরীক্ষাতে আসে, সবাই একটু খেয়াল করো ভালোভাবে। প্রথম বলছে ঋণ পরিশোধ সূচি বলতে কিস্তিতে ঋণ পরিশোধের তালিকাকে বোঝায়, যেখানে প্রতিটি কিস্তিতে ঋণের সুদ ও আসল পরিশোধ আলাদাভাবে দেখানো হয়। ঋণ পরিশোধকরণ বলতে সাধারণত ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করাকে বোঝায়। এখন আমরা দেখব কিভাবে ঋণের কিস্তি পরিমাণ বের করতে হয় আর কিভাবে ঋণ পরিশোধের সূচি প্রস্তুত করতে হয়। এই সংজ্ঞাটা একটু সবাই মনে রাখার চেষ্টা করবে, কারণ এটা সৃজনশীল কোশ্চেনে 1 মার্ক বা 2 মার্কের কোশ্চেন এটা আসে। একটা অঙ্ক খেয়াল করো যে কি বলছে। জনাব আতিক যন্ত্রপাতি আধুনিকরণের জন্য এবি ব্যাংক হতে 5 বছরের জন্য 15% সুদে 3,25,220 টাকা ঋণ নিয়েছে। আগামী 5 বছর প্রত্যেক বছর শেষে, এখানে কিন্তু শেষে উল্লেখ আছে, এটা তো সবাই খেয়াল রাখবা, প্রত্যেক বছর শেষে সমপরিমাণ কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। এখানে কি বলছে আমাদের কিস্তির পরিমাণ কত, প্রথম কোশ্চেন। দ্বিতীয়টা বলছে ঋণ পরিশোধের সূচি প্রস্তুত করো। এখানে কিন্তু আমাদের দুইটা কোশ্চেন বলছে, একটা হচ্ছে কিস্তির পরিমাণ, একটা হচ্ছে ঋণ পরিশোধের সূচি প্রস্তুত করো। যদি এখানে ঋণ পরিশোধের সূচি প্রস্তুত করতে বলতো, যদি শুধু সেক্ষেত্রে আমাদের কিস্তির পরিমাণটা বের করা লাগতো, কারণ কিস্তির পরিমাণ বের না করলে আমরা ঋণ পরিশোধের সূচি প্রস্তুত করতে পারবো না। আচ্ছা, আমরা অঙ্কটা দেখি এখন। প্রথমে আমরা কিস্তির পরিমাণটা বের করছি। কিস্তির পরিমাণ বের করার জন্য আলাদা কোনো সূত্র প্রয়োজন নাই। আমরা যে বর্তমান মূল্যের যে অঙ্ক সূত্র শিখে আসছিলাম, বর্তমান মূল্যের এনইউটি যে সূত্র শিখে আসছিলাম, সেম সূত্র এটাই। দেখো কি সূত্র ছিল, পিবিএ ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই পাওয়ার n ডিভাইডেড বাই আই। এটা আমরা দ্বিতীয় ক্লাসে এই সূত্রটা শিখছিলাম। কিস্তির পরিমাণ বের করার জন্য আলাদা কোনো সূত্র দরকার নেই। আমরা গত ক্লাসে ভবিষ্যৎ মূল্যের এনইউটি ভবিষ্যৎ মূল্যের, তখন আমরা কিস্তির পরিমাণ বের করা শিখছি। এখন হচ্ছে বর্তমান মূল্যেরটা, কিস্তির পরিমাণ কিভাবে বের করতে হয় দেখো একটু সবাই। ওইখানে আমাদের বর্তমান মূল্য দেওয়া ছিল, কত বলা ছিল? 3,25,220 টাকা বলা ছিল। এর মানটা বলা নাই, মানে কিস্তির মানটা পরিমাণটা বলা নাই, এটা বের করা লাগবে। আর বলা ছিল আয়ের মান বলা ছিল 15%, বলছিল 15% সুদে বলা ছিল, আর এন এর মান ছিল 5 বছর। এখানে শুধু আমরা মান বসাইছি, 1 মাইনাস 1 বাই 1 প্লাস 0.15 পাওয়ার 5, আর আয়ের মান হচ্ছে 0.15, সরি। এখন খেয়াল করো, আমাদের এইটুক কাজ আগে করতে হবে।
কিভাবে করছি খেয়াল করে আমি বলে দিচ্ছি, তোমরা মিলাই নিবা। প্রথমে আমরা একটু যোগ করব, 1 প্লাস 0.15 যোগ করলে আসবে 1.15। তারপর আমরা পাওয়ার 5 করব, তারপর আমরা পাওয়ার 5 করব, 5 পাওয়ার পরে একটা মান আসবে, তারপরে 1 ভাগ এই যে মানটা আসলো সেইটা, তারপর একটা মান আসবে, তারপরে 1 মাইনাস এই মানটুক, তারপর যে মান আসবে তার সাথে আমরা 0.15 ভাগ করব, ভাগ করলে আমাদের এই মানটা আসবে 3.3522, এই মানটা আসবে। এটা অনেক সহজ, মানে ঘাবড়ানোর কিছু নাই, দুই একবার যদি ক্যালকুলেটর প্র্যাকটিস করো তাইলেই পারবা। আবার বলতেছি, প্রথমে আমরা একটু যোগ করব, যোগ করার পরে পাওয়ার 5 করব, 5 করার পরে যে ক্যালকুলেটরের মানটা আসবে সেটা এক জায়গায় লিখে রাখবো, বা ক্যালকুলেটর থাকলেও সমস্যা নাই, 1 ভাগ ওই মানটা, তারপর যে মানটা আসবে তারপরে 1 মাইনাস এই মানটা, এখানে একটা মান আসবে, তারপরে ভাগ 0.15, ভাগ করলে আমাদের এই মানটা আসবে 3.3522, এই মানটা আসবে। এখন এই লাইনটা খেয়াল করো, আমি এই লাইনটাতে দেখি কি করছি, দেখো এইটা এই পাশে নিচ্ছি, এইটা এই পাশে নিয়ে আসছি। এটা তোমরা সবাই বুঝতে পারবে, কারণ তোমরা 9 10 এরকম তোমরা করছো, সবাই আশা করি বুঝতে পারবা। এইটাই পাশে নিচ্ছি, এইটাই পাশে নিয়ে আসছি। এখন দেখো, যেহেতু a ইনটু দেওয়া আছে, a ইকুয়াল টু 3,25,220 ভাগ 3.3522, ভাগ করলে কত আসে 1 লাখ, মানে এর মান হচ্ছে 1 লাখ টাকা, মানে কিস্তির পরিমাণ হচ্ছে 1 লাখ টাকা। প্রথমে আমরা কিস্তি মানটা এভাবে বের করে নেব, কিস্তি পরিমাণটা এভাবে বের করে নেব। এখন আমরা ঋণ পরিশোধের সূচি প্রস্তুত করব। দেখো সবাই, একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবা, কারণ এই জিনিসটা অনেক সহজ, বুঝতে পারলে অনেক সহজ, না বুঝতে পারলে অনেক কঠিন। আর ঋণ পরিশোধের সূচি একটা মজার বিষয় হচ্ছে যে অঙ্ক শেষ করলে এমনি এমনি বোঝা যায় যে অঙ্কটা হয়েছে। সবাই একটু খেয়াল করো, প্রথম হচ্ছে বছর, ঘরগুলো বলতেছি, প্রথম হচ্ছে বছর, ব্রেকেটে কিন্তু 1 লিখছি, মানে 1 নাম্বার ঘর এটা। তারপর লিখছি হচ্ছে বছরের শুরুতে ঋণের পরিমাণ, ব্রেকেটে 2 লিখছি, মানে 2 নাম্বার ঘর। 3 নাম্বার হচ্ছে কিস্তির পরিমাণ, ব্রেকেটে 3 লিখছি, মানে হচ্ছে 3 নাম্বার ঘর এটা। 4 নাম্বার ঘর হচ্ছে সুদ, 4 লিখছি, ইকুয়াল টু 2 ইন্টু 15%, এটা পরে বোঝাচ্ছি। তারপর হচ্ছে আসল, এটা হচ্ছে 5 নাম্বার ঘর, 3 মাইনাস 4, এটা পরে বোঝাচ্ছি। তারপরে লাস্টেটা হচ্ছে বছরের শেষে ঋণের পরিমাণ, এটা 6 নাম্বার ঘর, ইকুয়াল টু 2 মাইনাস 5। এখন আসো, আর আগেই বলছি এটা কিন্তু বছর শেষে বলা ছিল অঙ্কেতে। এখন দেখো, প্রথম বছর 1, তারপর বছরের শুরুতে ঋণের পরিমাণ কত ছিল, 3,35,220 টাকা, এটা আমাদের অঙ্কে বলা আছে 3,35,220 টাকা। আর কিস্তির পরিমাণ প্রথম বছর কত, 1 লাখ, যেটা আমরা মাত্র বের করলাম 1 লাখ। এখন এই অ্যামাউন্টটা কিভাবে আসছে, এখানে বলা আছে 4 ইকুয়াল টু 2 ইন্টু 15%, এই 2 হচ্ছে 2 নাম্বার ঘর, 2 নাম্বার ঘরের অ্যামাউন্ট কত আছে আমাদের, 3,35,220 ইন্টু 15%, 15% আমাদের অঙ্কে বলা ছিল। এখন 3,35,220 টাকা যদি আমরা 15% করি, সেক্ষেত্রে 50,283 টাকা আসবে। আশা করি সবাই এটা বুঝতে পারছো, এই লাইনটা সবাই বুঝতে পারছো। তারপরে পঞ্চম ঘরে হচ্ছে আসল, আসল কি বলছে, 5 ইকুয়াল টু 3 মাইনাস 4, মানে 3 নাম্বার ঘর আর 4 নাম্বার ঘর। 3 নাম্বার ঘর কত ছিল, 1 লাখ, আর 4 নাম্বার ঘর ছিল 50,283। এটা বিয়োগ করতে হবে, 1 লাখ থেকে 50,283 বিয়োগ করলে হবে 49,717 টাকা। এই জন্য এখানে তোমাদের বোঝার সুবিধার্থে 3 মাইনাস 4 লিখে রাখছি। আশা করি এই অ্যামাউন্ট কিভাবে আসলে সবাই বুঝতে পারছো। এখন লাস্ট
লাস্ট হচ্ছে বছরের শেষে ঋণের পরিমাণ 6 = 2 - 5, 6 2 - 5 2 নাম্বার করে অ্যামাউন্ট কত আমাদের 3,25,220, আর 5 নাম্বার ঘরের অ্যামাউন্ট কত আমাদের 49,717। এখন 3,25,220 থেকে 49,717 বিয়োগ কত থাকে 2,85,503 টাকা। আমরা যদি প্রথম বছরটা সবাই বুঝতে পারি তাহলে আমরা সবগুলা বছরই বুঝতে পারবো। এখন খেয়াল করো দ্বিতীয় বছরে প্রথম বছরের ঋণের পরিমাণ যা ছিল দ্বিতীয় বছরে এটা শুরুতে এসে পড়লো। প্রথম বছর ছিল 2,85,503, এখন দ্বিতীয় বছর এটা হবে শুরু 2,85,503, আর কিস্তির পরিমাণ সেম থাকবে। পঞ্চম বছর পর্যন্ত কিস্তির পরিমাণ সেম থাকবে 1,00,000। আর এখানে 4 নাম্বার সুদ কত হবে? সুদ হবে 2 × 15%। 2 নাম্বার ঘরে অ্যামাউন্টের সাথে 15% করতে হবে, এই যে করছি অ্যামাউন্ট। আর আসল কিভাবে আসছে? আসল হচ্ছে 3 - 4, 3 নাম্বার ঘরের 1,00,000 থেকে 4 নাম্বার ঘরের 42,825 টাকা বিয়োগ করছি, এটা আসছে। আর এটা কিভাবে আসলে? এটা আসছে 2 - 5, এই অ্যামাউন্টের সাথে এই অ্যামাউন্টটা বিয়োগ করছে, এইভাবে আসছে। এখন দ্বিতীয় বছরে যেটা শেষ, তৃতীয় বছর সেটা শুরু হবে, এই যে 2,28,328 টাকা। কিস্তি পরিমাণ সেম থাকবে, আগেই বলছিলাম। সুদ কিভাবে বের করছি? 2 নাম্বার ইন্টু 2 × 15%, 2 নাম্বার অ্যামাউন্টের ঘরের আর 15%, এটা 15% করলে হবে এই অ্যামাউন্ট আসবে। এবার আমরা তৃতীয় বছর করব, তারপরে হচ্ছে চতুর্থ বছর করব সেম ভাবে। এখন পঞ্চম বছরটা খেয়াল করো, চতুর্থ বছরের শেষে ঋণের পরিমাণ যেটা পঞ্চম বছরের শুরুতে সেটাও, তাই না? হ্যাঁ। এখন খেয়াল করো কিস্তি পরিমাণ 1,00,000, সুদ সেম ভাবে আমরা 2 × 15%, মানে 2 নাম্বার করে 15% এত আসতেছে 13,36 টাকা। আসল কত আসতেছে 3 - 4, এটা থেকে এটা বিয়োগ করলে এটা আসতেছে। এখন দেখো যে বছর শেষে ঋণের পরিমাণ 2 - 5, এই 2 নাম্বার করে কত আসতেছে 86,964 টাকা, আর 5 নাম্বার করেও 86,964 টাকা। তাহলে এখন এই থেকে এটা মাইনাস করে কত থাকে? 0 থাকে। যখন আমাদের এই লাস্ট ইয়ারের অ্যামাউন্ট যে 0 আসবে তখন আমরা বুঝবো যে অঙ্কটা হয়েছে। আর যদি 0 না আসে, 300-400 টাকা যদি বেশি আসে বা 1,000 টাকা বেশি, তাহলে বুঝবো অঙ্কটা হয় নাই। তবে দশমিকের কারণে হয়তো বা 3-4 টাকা কম বেশি হইতে পারে, সেটা ভুল হবে না। সেক্ষেত্রে তোমরা এখানে 0 লিখে দিবা, এখানে কম বেশি করে লিখে এখানে 0 দিয়ে দিবা। দশমিক কারণে যদি 1-2 টাকা কম বেশি হয় ওটা ভুল হবে না। যদি 100-150 বা 200-300 বা 1,000 টাকা যদি কম বেশি হয় সেক্ষেত্রে অঙ্কটা ভুল হয়েছে। আশা করি সবাই বুঝতে পারছো অঙ্কটা। সেম ভাবে দেখো একটা অঙ্ক, এটা ছিল আগের অঙ্কটা ছিল বছরের শেষে, এখন দেখবো আমরা বছরের শুরুতে কিভাবে করছে। মিস্টার রফিক সোনালী ব্যাংক হতে 1,00,000 টাকা ঋণ গ্রহণ করেছেন। তাকে বার্ষিক সমান 4টি কিস্তিতে ওই অর্থ সুদ সহ পরিশোধ করতে হবে। সুদের হার 8%। উল্লেখ্য যে প্রথম কিস্তি ঋণ গ্রহণের তারিখেই পরিশোধ করতে হবে, তার মানে বছরের শুরুতে বলছে এখানে। কিস্তি পরিমাণ কত? ঋণ পরিশোধের সূচি প্রস্তুত করো। যেহেতু বলছে শুরুতে, তার মানে সূত্র একটু চেঞ্জ হবে, সূত্র সেম, শুধু 1 + i-টা এখানে গুণ করতে হবে, আর সবকিছু সেম থাকবে। আমরা আগে শিখে আসছিলাম সূত্রটা, আর অ্যামাউন্ট কিভাবে বের করা লাগে আমরা আগে শিখে আসছি। কিস্তি পরিমাণ কিভাবে বের করা লাগে, মান বসাইছি, তারপরে এটা করছি, এটার মান আসছে এটা, এটা যোগ করলে এটা হচ্ছে। এখন এটা দুইটা গুণ করলে হয় এই মানটা হয়, এটাই পাশে নিয়ে আসছি 1,00,000 আমরা নিয়ে আসছি, তারপরে ভাগ করছি, ভাগ করলে কত আসে 27,956 টাকা আসে, কিস্তির পরিমাণ আসে। এখন সূচিটা দেখি একটু। যেহেতু বলা ছিল এটা বছরের শুরুতে, সবাই একটু খেয়াল করো, বছরের শুরুতে বলা কিন্তু ছিল, বা বলা ছিল প্রথম কিস্তি ঋণ গ্রহণের তারিখেই পরিশোধ করতে হবে, তার মানে কি বছরের শুরুতে। যখন এরকম বছরের শুরুতে বলা থাকবে তখন প্রথম বছর শুরু করতে হবে 0 দিয়ে,
প্রথম বছর শুরু করতে হবে শূন্য দিয়ে বছর। এখানে সেম ভাবে এই ঘরগুলো করছি আমরা। এগুলো আবার না বলি, তোমরা অবশ্যই আগে অঙ্কটা বুঝতে পারছো, শুধু এইগুলো বলে যাই। প্রথম বছর শুরু করতে হবে শূন্য দিয়ে, আর বছরের শুরুতে ঋণের পরিমাণ ছিল 1,00,000 টাকা, যেটা আমাদের অঙ্কে দেওয়া ছিল। কিস্তির পরিমাণ আমরা মাত্র বের করলাম যেটা সেটা। আর সুদ, যেহেতু প্রথম কিস্তি আমরা দিয়েছি ঋণ গ্রহণের তারিখে পরিশোধ করব, সেক্ষেত্রে তো সুদ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। অনেকে বলতে পারে যে স্যার তাহলে 2 × 8 লিখছেন, তাহলে 2 নম্বর করে তো 1,00,000 টাকা আছে, তাহলে 1,00,000 টাকা 8% হবে না কেন? না, তা হবে না। যেহেতু ঋণ গ্রহণের তারিখে আমার 1 বছর না ঘুরলে তো আমি আর সুদ দিব না। 1 বছর গেলেই তো আমি সুদ দিব। আমি কি যে বছরে ঋণ নিচ্ছি ওই বছরে কি সুদ দিব না? 1 বছর যাওয়ার পরে আমি তাকে সুদ দিব ব্যাংকে। এই জন্য প্রথম বছরে সুদ হবে না। সেম ভাবে 5 নম্বর করে 3 - 4, 3 - 4 কি হবে? 3 নম্বর করে আছে 27,956 টাকা, 4 নম্বর করে কিছু নাই, মানে শূন্য, তার মানে এটাই হবে। আর 6 নম্বর করে 2 - 5, 2 নম্বর করে আছে 1,00,000, 5 নম্বর করে আছে 27,956 টাকা, বিয়োগ করে যা হয় সেটাই 72,044 টাকা। প্রথম বছর যেটা শেষ, দ্বিতীয় বছর সেটা শুরু, এই যে 72,044। কিস্তি পরিমাণ সেম থাকবে। এখন সুদটা বের করতে হবে, যেহেতু 1 বছর পার হয়ে গেছে। এখন এই 72,044 টাকার 8% সুদ করবো আমরা, তারপরে আসল বের করবো, তারপর বছর শেষে ঋণের পরিমাণ সেম ভাবে এটাও করবো। তৃতীয় বছরে সেম ভাবে করবো। চতুর্থ বছর দেখো, তৃতীয় বছরে যেটা শেষ, চতুর্থ বছরে সেটা শুরু, কিস্তি পরিমাণ সেটাই। সুদ আমরা বের করছি 2 × 8%, মানে 2 নাম্বার করে সাথে 8% করলে এটা আসে 2,072 টাকা। আর আসল হচ্ছে 3 - 4, 3 নম্বর ঘর আর 4 নম্বর ঘর বিয়োগ করলে এটা আসতেছে। এখন দেখো বছরের শুরুতে ঋণের পরিমাণ বা 2 নম্বর ঘর আর 5 নম্বর ঘরের অ্যামাউন্ট কিন্তু সেম, তার মানে শূন্য। তার মানে অঙ্ক হয়েছে। অঙ্ক হয়েছে মানে কি, 5 বছর পর্যন্ত আমাকে পরিশোধ করতে হবে। তা 5 বছর পর্যন্ত যদি পরিশোধ করি, তার মানে তো আমার 1 টাকাও থাকবে না হাতে। তার মানে আমার সব ঋণ পরিশোধ করা হয়ে গেছে। এই জন্য লাস্ট বছরে বা 4 বছরে অ্যামাউন্টটা শূন্য হয়। আমি এটা তো ঋণ পরিশোধের সূচি প্রস্তুত করতেছি, প্রথম বছর শেষে এত টাকা, দ্বিতীয় বছর শেষে এত টাকা। যেহেতু এটা 4 বছরের, 4 বছর পরে তো আমার অ্যামাউন্ট থাকবেই না, তার মানে আমি সব ঋণ শোধ করে ফেলছি। আশা করি সবাই এটা বুঝতে পারছো। তবে আবার বলতেছি যে বছরের শুরু না শেষ এই জিনিসটা একটু খেয়াল রাখবা। যদি শুরু থাকে সেক্ষেত্রে বছর শুরু হবে শূন্য দিয়ে, আর শেষ থাকলে শুরু হবে 1 দিয়ে। আর শুরু থাকলে পরে প্রথম বছরের সুদ হবে না, আর শেষ থাকলে প্রথম বছরের সুদ হবে। আজকে ক্লাসে তোমাদের যেগুলো হোমওয়ার্ক, এটা হচ্ছে বছরের শেষে, আর এটা হচ্ছে বছরের শুরুতে। তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবা। একই অঙ্ক, শুধু বছর শেষ একটা শুরু একটা, আর অ্যামাউন্ট গুলো একটু চেঞ্জ করে দেওয়া আছে। এটাই তোমাদের লাস্ট অঙ্ক আজকে, সুদের হার নির্ণয়। দেখো কি বলছে, জনাব পলাশ 3 বছরের জন্য 1,000 টাকা ঋণ গ্রহণ করেছে। 3 বছর পর সে মোট 1,331 টাকা পরিশোধ করেছে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করো। এখানে কিন্তু আমাদের সময়টা দেওয়া আছে, বর্তমান মূল্য দেওয়া আছে, ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে, কিন্তু সুদের হারটা দেওয়া নাই। এখানে ভবিষ্যৎ মূল্য দেওয়া আছে 1,331 টাকা, বর্তমান মূল্য দেওয়া আছে 1,000 টাকা, আর সময় এন এর মান দেওয়া ছিল 3 বছর, কিন্তু আয়ের মান দেওয়া নাই। আমরা এই সূত্রে অ্যাপ্লাই করব, FB = PB × 1 + I পাওয়ার n। সাধারণ যে ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র, সেই সূত্রটা এখানে ব্যবহার করে অঙ্কটা সলভ করব বা সমাধান করব। দেখো, FB এর মান ছিল কত, 13,331, PB এর মান ছিল 1,000 টাকা, 1 + I, I এর মান আমরা জানি না, কারণ I এর মান আমাদের বের করতে হবে, আর পাওয়ার 3। এখন আমি এই 1 + I পাওয়ার 3 ইন্টু 100, একটা লাইন এখানে কম করা হয়েছে, তোমরা বুঝতেছো কিনা অবশ্যই বোঝার কথা, তোমরা ক্লাস 9 10 এগুলো পড়ে আসছো। মানে এই ঘরটা এই পাশে নিয়ে আসছি, এইটা আমরা এই সাইডে নিয়ে আসছি, তারপরে আমি গুণ আকারে করছি, ভাগ করছি আর কি। 1,000 ভাগ 1,331,
ভাগফল কত হয় 1.331। এখন দেখো যেহেতু পাওয়ার 3 আছে, এখন এটা এই পাশে নিয়ে আসছি 1/পাওয়ার 3। এখন প্রথমে আমরা যখন এই কাজটা করব তখন আমরা আগে একটু পাওয়ার করব, ক্যালকুলেটরে 1/3 করব। 3 করার পরে একটা মান আসবে, তারপর এই মানটা লেখার পর তারপরে পাওয়ার দিব এই মানটা। ক্যালকুলেটর করলে আমরা বুঝতে পারবো। প্রথমে এটা 1/3 দিলে যে মানটা আসবে সেটা কাগজে লিখে রাখবো এক জায়গায়, তারপর ক্যালকুলেটরে এটা লিখবো, তারপরে পাওয়ার দিয়ে এইটার যে মান আসলো সেই মানটা দিব। তাহলে দেখা যাবে কত আসবে, আমাদের 1.10 আসবে। এখন খেয়াল করো 1 প্লাস আই ইকুয়াল টু 1.10, আই ইকুয়াল টু এখানে +1 ছিল, ওই পাশে যখন নিয়ে আসলাম তখন -1 হয়ে গেল, 1 চলে গেল, থাকে 0.10 বা 10%। এটা তোমাদের পরীক্ষায় আসে মাঝে মাঝে অঙ্কগুলা। আর তোমাদের অবশ্যই বই কিনবা, বই কিনে অঙ্কগুলো সলভ করার চেষ্টা করবা। টাইম ভ্যালু অফ মানি বা অর্থের সময় মূল্যের যে টপিকগুলো ছিল আশা করি সবগুলোই আমি শেষ করতে পারছি। তোমরা বাসায় এখন অঙ্কগুলা যে সৃজনশীল অঙ্কগুলো আছে বইয়ে সেগুলা সলভ করার চেষ্টা করবা। আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।